হ্যালো 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 সকল টপাস বাংলার মাধ্যমিকের স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি করব সেটা তোমরা বোর্ডেই দেখতে পাচ্ছ, আলো চ্যাপ্টার। সেই আলো চ্যাপ্টারের আমরা প্রতিফলন যে পার্টটা আছে সেই পার্টটার কিন্তু যে ধরনের কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, সেই কনসেপ্টগুলো কিভাবে মনে রাখবো, তো তার উপরে হচ্ছে পুরো ভিডিওটি। এরপরে আমরা প্রতিসরণ পড়বো, তারপরে হচ্ছে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে এর রিলেটেড কোশ্চেন কিন্তু করব। তো তোমাদেরকে এইখানে যারা এসছো তাদেরকে এটা ভেবে চলতো যে আমরা সায়েন্সকে বুঝে পড়বো, একটু সময় নেব, একটু সময় নিয়ে পড়বো, কিন্তু সেটা আর কিন্তু পড়ার পরে যেন না ভুলে যাই। ঠিক আছে, ভালো করে পড়বো, এফেক্টিভ ওয়েতে পড়বো, যাতে আমাদের জিনিসগুলো মনে থাকে, বারবার না পড়তে হয়। আজকে পড়লাম আবার কালকে ভুলে গেলাম, পড়লাম ভুলে গেলাম, এরকম ব্যাপারটা নয়। আমাদেরকে অনুভব করতে হবে, সায়েন্সকে অনুভব করে, ফিজিক্সকে অনুভব করে কিন্তু পড়তে হবে। সেই অনুভব করানোর জন্যই কিন্তু এই ভিডিও তুমি দেখো, দেখার পরে তোমার যদি ভালো লাগে তাহলে কিন্তু পরের ভিডিওগুলো তুমি দেখবে। তো চ্যাপ্টারের প্রথম থেকে, চ্যাপ্টারে শুরু হয় দর্পণ থেকে। তোমাদের যে 10th যে চ্যাপ্টার আছে সেটা দর্পণ থেকেই শুরু হয়। তো দর্পণ আমরা যদি দেখি, তোমাদের গোলীয় দর্পণ থেকে শুরু হয়েছে। তো সমতল দর্পণ সম্বন্ধে আমাদেরকে একটু জেনে নিতে হবে। সমতল দর্পণ কি হয় সবাই জানে। স্যার সমতল দর্পণ তো আমরা রোজ সমতল দর্পণ দেখি, কোথাও যেতে হচ্ছে, কোথাও বাড়ি থেকে বেরোতে হচ্ছে, আমরা কিন্তু সমতল দর্পণ দেখেই কিন্তু বেরোই। ঠিক তো আমাদের বাড়িতে যেটা আমরা ইউজ করি মুখ দেখার জন্য, বা রোজ সেজে গুজে সামনে দাঁড়িয়ে যখন দেখি আমরা, কিন্তু সেই দর্পণটা আমাদের বাড়িতে যেটা আছে সেটা সমতল দর্পণ। তো সমতল দর্পণের তলটা সমতল হচ্ছে বলে সেটাকে আমরা সমতল দর্পণ বলি। ঠিক, তো এবার কি সমতল দর্পণে যারা জানে যে সমতল দর্পণে কি হয়, সোজা ছবি তৈরি হয়, সমশীর্ষ ছবি তৈরি হয়, আর কি হয়, অসৎ বিম্ব তৈরি হয়, মানে ওর মধ্যেই ছবি পড়ে। ঠিক, এগুলো আমরা কিন্তু সমতল দর্পণের সম্পর্কে জানি। ডান দিকটা বাম দিক, বাম দিক, বাম দিকটা ডান দিক দেখা যায়। ঠিক, আমার ডান হাত বাম হাত দেখাবে, বাম হাত ডান হাত দেখাবে, পার্শ্বীয় সরণ বলা হয়। ঠিক, তো এই পার্টগুলো সমতল দর্পণ থেকে আমরা পড়েছি আগে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে যেটা হচ্ছে একটা গোলকের পার্ট। নাম থেকেই কিন্তু মনে রাখতে হবে যে গোলক থেকে কাটা হয়েছে নিশ্চয়ই, তার জন্যই নাম হয়েছে গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণের দুটো ভাগ আছে। সেই গোলীয় দর্পণকে আমরা বলবো, যেই দর্পণ হচ্ছে একটি গোলকের অংশ, যেই দর্পণ হচ্ছে একটি গোলকের অংশ, সেই সেই দর্পণকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ। তো একটা গোলক আমি যদি এঁকে নিই, সেখান থেকে কোনো দর্পণ আমি যদি কেটে নিই, তাহলে সেটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। তাহলে তো স্যার দুটো ভাবে গোলীয় দর্পণ হতে পারে। কিভাবে দুটো ভাবে হতে পারে? স্যার বাড়িতে যে চামচ আছে সেই চামচের দুই পাশে আমি যদি দেখি দুরকম ছবি তৈরি হয়। যেই দিকটা খাবার তুলে খাওয়া হয় সেই দিকটাতে দেখলে অন্যরকম হয়, আবার চামচটাকে উল্টে দেখলে কিন্তু আবার অন্য ছবি তৈরি হয়। তাহলে তো স্যার গোলকের দুটো ধরনের কিন্তু দর্পণ হতে পারে। সো অবশ্যই দুটো দর্পণ হতে পারে, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে স্যার কোনটা অবতল কোনটা উত্তল? তোমরা চামচে যখন চামচ নিয়ে দেখবে, বাড়িতে যে চামচ আছে সেই চামচে দেখবে, যখন তুমি দেখবে যেই দিকটাতে তোমার অবতলের দিকে প্রতিফলন হয়, অবতলের দিকে ছবি তৈরি হচ্ছে, সেইটা কি হবে, অবতল দর্পণ। মানে অবতল, অবনতি থেকে তুমি কিন্তু অবতল মনে রাখতে পারো। অব মানে কি হচ্ছে, ভেতর দিকে এই যেটা ঢুকে আছে। ওকে, তো তাহলে স্যার গোলীয় দর্পণে অবতল উত্তল কিভাবে বুঝবো? সো গোলীয় দর্পণে অবতল উত্তল এইভাবে বোঝা যাবে, যেই দর্পণ মানে ও কি করবে, প্রতিফলন করবে। ঠিক, এবার আলোর প্রতিফলন আমরা নিশ্চয়ই জানি। আলোর প্রতিফলন মানে হচ্ছে আলো গিয়ে যেখানে পড়বে, আলো গিয়ে কোনো একটা তলে পড়বে, সেই তল থেকে আবার কি হবে, একই মাধ্যমে ফিরে আসবে, সেইটাকে আমরা প্রতিফলন বলি। এইভাবে গেল, এই তলে আলো পড়ে আবার ওই একই মাধ্যমে ফিরে এলো, সেটাকে আমরা প্রতিফলন বলি। এবার দর্পণে অবতল দর্পণ আর উত্তল দর্পণ কি করে বুঝবো স্যার? অবতল দর্পণের যে চামচের যে দিকটায় খাবার তুলে আমরা খাচ্ছি সেই দিকটা যদি দেখি, তাহলে অবতল, যেই দিকটা অবতল আছে সেই দিকটাতে আলো পড়ছে। তো চামচের যদি দেখা হয়, এই ধরো চামচ, তাহলে এই দিক থেকে আমি যখন আলো পড়ছে, এইটা চামচ ধরে নাও, চামচ। ওকে,
তো যখন এইভাবে দেখছি তখন কিন্তু এই তলের এই যে তলটা আছে এই তলে কিন্তু আলো এসে পড়ছে। তাহলে নিশ্চয়ই স্যার অবতলের সময় যেই দিকটাতে প্রতিফলন হবে সেটা ভেতর দিকে ঢোকা থাকবে। অবতল দর্পণে যেই তলে ছবি তৈরি হবে, মানে যেই তলে আলো এসে পড়বে, আলোক রশ্মি এসে পড়বে, সেই তলটা যদি ভেতর দিকে ঢোকা থাকে তাহলে আমরা বলবো অবতল। উত্তল তাহলে স্যার চামচের উল্টো দিকটা হবে। সো উত্তল চামচের উল্টো দিকটা হবে, মানে চামচের উল্টো দিকটা উল্টো করে যদি দেখি তাহলে চামচের এই পিঠের দিকটা যেটা আছে এই দিক থেকে এদিক থেকে যেটা আছে সেটা আমার কি হবে, উত্তল দর্পণ। তাহলে স্যার ওটা তো আমি চামচ দিয়ে বুঝলাম, ছবিতে কি করে বুঝবো? ছবিতে এই যে দাগগুলো দেওয়া আছে, এই দাগগুলো মানে সিলভারিং করা। তোমরা দেখবে আয়নাতে পেছনে কি থাকে, যে আয়না সমতল দর্পণ ব্যবহার করা হয়, পেছনে কি থাকে, কাঠের একটা পিচবোর্ড টাইপের লাগানো থাকে। ওটা যদি কখনো খুলে যায় দেখবে একটা লাল কালারের একটা প্রলেপ দেখতে পাওয়া যায়। এটা ধরো কাঁচ, এইখানে একটা প্রলেপ দেখতে পাওয়া যায় লাল কালারের। সেইটা কিন্তু যদি না থাকে আমরা কিন্তু আলো দেখতে, মানে আমরা মুখটা দেখতে পাবো না, প্রতিফলন ভালোভাবে হবে না। আরো একটা ধরে নাও তুমি একটা কাঁচ নিয়েছো, এপার ওপার দেখা যাচ্ছে কাঁচটাতে, কিন্তু তুমি যদি কাঁচের পেছনে কোনো সাদা কালারের পেপার লাগিয়ে দাও তাহলে কি হবে, দেখবে হালকা করে হয়তো নিজের মুখটা দেখতে পাবে তুমি, হালকা করে। তার মানে আমি কি করছি, পুরো আলোটাকে ওর মধ্যে থেকে যেতে দিচ্ছি না, ওই আলোটা গিয়ে কি করছে, প্রতিফলন হয়ে আবার একই মাধ্যমে ফিরে আসছে, মানে আমার চোখে আসছে, আমি কিন্তু তখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই যে পার্টটা, এই যে হ্যাশ দাগ করা আছে, এটা হচ্ছে সিলভারিং, মানে এইখানে আমি প্রলেপ লাগিয়েছি। তাহলে যেটাতে দাগ করা নেই নিশ্চয়ই সেই দিকটাতে কি হবে, প্রতিফলন হবে। যেই দিকটা মসৃণ দিক, যেই দিকটায় দাগ করা নেই সেই দিকটা প্রতিফলন হবে, যেই দিকটাতে হ্যাশ দাগ করা আছে সেই দাগটা হচ্ছে প্রলেপ লাগানো। ঠিক আছে, বুঝতে পারলাম। যখনই দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণের মানে গল্প আসবে তখন তুমি কি করবে, চামচের গল্প নিয়ে আসবে। তো চামচের এপিঠ আর ওপিঠ, দুই পিঠ কি হবে, দুটো দর্পণের মতো কাজ করবে। সো আমরা কি শিখলাম, যে অবতল দর্পণে হচ্ছে অবতল তলে প্রতিফলন হয় আর উত্তল দর্পণে উত্তল তলে প্রতিফলন হয়। এবার আমরা এর জিওমেট্রি সম্বন্ধে, জ্যামিতি সম্বন্ধে কিছু নামকরণ, কিছু বিন্দু, সেই নামকরণগুলো কিন্তু জেনে নিতে হবে। সো ধরে নাও গোলীয় দর্পণ আছে, সেই গোলীয় দর্পণ হচ্ছে অবতল দর্পণ। তো অবতল দর্পণ হলে কি হবে, অবতল দিকে কি হবে, আমার থাকবে, অবতল দিকে প্রতিফলন হবে, আর উত্তল দিকটাতে কি হবে, সিলভারিং করা থাকবে। ঠিক আছে, এই পাশে সিলভারিং করা থাকবে, যেই পাশে প্রতিফলন হবে না। ঠিক, তো যেই গোলক থেকে কাটা হয়েছে এই আয়নাটি, এই দর্পণটি যেই গোলক থেকে কাটা হয়েছে সেই গোলকের যে কেন্দ্রবিন্দু হবে সেটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। তো সি কে বলা হয় বক্রতা কেন্দ্র। যে গোলক থেকে দর্পণ কাটা হয়েছে সেই গোলকের কেন্দ্রবিন্দু বক্রতা কেন্দ্র হবে। তাহলে স্যার আর কি হবে, আর হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা কেন্দ্র সি, এই আর হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ। সো বক্রতা ব্যাসার্ধ কি হবে স্যার, বক্রতা ব্যাসার্ধ আর কি হবে স্যার, বক্রতা ব্যাসার্ধ আর হবে যেই গোলক হচ্ছে, যেই আয়না যে গোলক থেকে কাটা হয়েছে, দর্পণ যে গোলক থেকে নেওয়া হয়েছে সেই গোলকের যে ব্যাসার্ধ হবে সেটাকে আমরা কি বলবো, বক্রতা ব্যাসার্ধ বলবো। বক্রতা ব্যাসার্ধ বলবো। ঠিক, বুঝতে পারলাম। এখানে আরেকটা পয়েন্ট আছে, পি কে বলা হয় মেরু। তো মেরু কি, মেরু হচ্ছে যে দর্পণ আছে সেই দর্পণের যে মধ্যবিন্দু, দর্পণের মধ্যবিন্দুকে আমরা মেরু নেব। দর্পণের মধ্যবিন্দু মেরু, সেটাকে পি দিয়ে লেখা হয়েছে কারণ ইংলিশে পোল বলা হয়। ঠিক আছে, সো বক্রতা কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার সি, বক্রতা ব্যাসার্ধ সেন্টার রেডিয়াস অফ কার্ভেচার, সেই জন্য আর লেখা হয়েছে। পোল লেখা হয় পোলকে মেরু, বাংলায় মেরু, সেই জন্য পি লেখা হয়েছে। বুঝতে পারলাম, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ এবং মেরু। এবার বলা হয়েছে বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে সংযোজনকারী যে সরল রেখা, এমন একটি সরল রেখা যে বক্রতা কেন্দ্র এবং মেরুকে সংযোজন করে, মেরুর মধ্যে দিয়ে ছেদ করে এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ছেদ করে, সেই সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ।
সেই সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। বোঝা গেল? তো নামকরণ আমরা বুঝতে পারলাম, এটা মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ। যদি কেউ বলে স্যার আপনি এটা এর বানিয়ে দেখান, উত্তল দর্পণে বানিয়ে দেখান, সো উত্তল দর্পণ হলে এর কি হবে? উত্তল দর্পণ হলে আমরা অবতল দিকটা কি হবে? দাগ থাকবে। বা এদিকে আমি যদি বানাই, আমি যদি এদিক থেকে বানাই তাহলে কেমন হবে? এভাবে হয়ে যাবে উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের এই দিকটা সি থাকবে, এই দিকটা সি, আর আলো এদিক থেকে আসবে, কারণ প্রতিফলন যে তলটাতে হবে সেই তলটা বাইরের দিকে থাকবে, প্রতিফলন যে তলে হবে সেই তলটা বাইরের দিকে থাকবে। তো এটা সি হলো, এখান থেকে আর আমার প্রধান অক্ষ যেটা হয়ে যাবে সেটা এটা। তো দুটো দর্পণের আমরা এঁকে ফেললাম। এবার আরো কতগুলো নাম আছে সেগুলো পরে পরে কিন্তু বলছি। ধরে নাও আমাদের এইটা হচ্ছে এ একটা দর্পণ, আর একটা দর্পণ হচ্ছে বি, আর একটা দর্পণ হচ্ছে সি, আর একটা দর্পণ হচ্ছে ডি। আমি সবাই তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এ বি সি ডি এই দর্পণগুলোর নাম কি হবে? এ বি সি ডি এই দর্পণের নাম কি হবে? অবতল না উত্তল? এইটুকু আমাকে বলে দিতে হবে, অবতল না উত্তল। এ কি হবে? অবতল। এ কি হবে? ঠিক। তো দেখো, তো তোমাকে দেখতে হবে যে কোন দিকটাতে প্রতিফলন হবে। যে দিকটা প্রতিফলন হবে, আমি কিন্তু চারটে এঁকেছি, দুটো অবতল হবে, দুটো উত্তল হবে, ঠিক আছে? দুটো উত্তল হবে, দুটো অবতল হবে, ঠিক। তো যেই তলটাতে প্রতিফলন হবে সেটা যদি ভেতর দিকে থাকে তাহলে অবতল হয়ে যায়, যেটাতে প্রতিফলন হবে সেটা যদি ভেতর দিকে থাকে তাহলে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ভেতর দিকে আছে, তাহলে এটা হবে অবতল, কারণ আলো এদিক থেকে আসবে, অবতল দর্পণ, ঠিক। এখানে বি দেখি, বি কি হবে? বাইরের দিকটা হচ্ছে মসৃণ আর বাইরের দিকটাতে প্রতিফলন, যেটা বেরিয়ে আছে তার মানে হয়ে যাবে উত্তল দর্পণ, ঠিক। এখানে দেখি, এখানেও দেখছি বাইরের দিকটা মসৃণ, যেটা বাইরের দিকে পেট ফুলে আছে এরকম করে, ঠিক। বাইরের দিকে যেটা আছে, হ্যাঁ, মোটু আছে তার পেট এইভাবে ফোলা, ঠিক। বাইরের দিকে যেটা আছে, বাইরের দিকে সেটা কি হবে? আমার উত্তল হয়ে যাবে, উত্তল দর্পণ। এটা আর এটা একই আঁকা হয়ে গেছে, বি আর ডি একই আঁকা হয়ে গেছে। এটা এমন, সরি, এটা এমন, যেটা ডি হবে সেটা এমন। তো এটা যদি হয়, এইটা আর এটা একই, তো এটা অবতল দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে। কোনোদিন কেউ এভাবে এঁকে দিলে তুমি দর্পণ কোনটা কি বলতে পারবে না, ঠিক। এভাবে এঁকে দিয়ে আমি বলছি, এভাবে এঁকে দিয়ে বলছি এটা কি দর্পণ, এভাবে আমি এঁকে বললাম এটা কি দর্পণ, তো অনেকেই বলবে উত্তল, অবতল। আর যতক্ষণ না এই হ্যাশ দাগ আসছে না, এই যে দাগ দেওয়া হচ্ছে, এই দাগটাই আমাকে বোঝাবে যে আমি যেই দিকে আছি সেদিকটা বাদ দিয়ে অন্য দিকটা হচ্ছে মসৃণ তল, সেই দিকে প্রতিফলন হবে, তার মানে এর দিকে প্রতিফলন হবে না, তার মানে এই দাগটাই বলবে যে কোনটা উত্তল কোনটা অবতল। এটা অবতল হয়ে যাবে, আর এই দাগটাই যদি এদিকে চলে আসে তাহলে উত্তল হয়ে যাবে, ঠিক। এই জিনিসটা বুঝতে হবে, না হলে কি হয়, অনেকে এভাবে বসে থাকে যে স্যার এরকম হলে উত্তল হয় আর এরকম হলে অবতল হয়। আরে একে আমি উত্তলও বানাতে পারি, অবতলও বানাতে পারি। এই দিকে করে দিলে অবতল হয়ে যাবে, আবার এই দিকে না করে এই দিকে যদি আমি হ্যাশ দাগ করে দিই তাহলে উত্তল হয়ে যাবে। তো কোনোদিন এভাবে করবে না যে এরকম আছে মানে উত্তল হবে, আমাকে আগে দাগ দেখতে হবে, প্রতিফলনের যে তল আছে সেই তলটা অবতল আছে না উত্তল আছে সেইটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। এটা কনফিউজড হয়, সেই জন্য আমি বললাম অনেকে এইভাবে এই চারটের মধ্যে কনফিউশন তৈরি হয় যে কোনটা কি রকম। তো হ্যাশ দাগ, এই যে দাগ আছে সিলভারিং পার্ট, যে পাশে সিলভারিং করা আছে সেইটাকে দেখে কিন্তু আমাকে ডিসাইড করতে হবে, ঠিক, আমাকে বুঝতে হবে। চলো, বুঝতে পারলাম স্যার। এবার যদি কোনো দর্পণে কোনো রশ্মি এসে পড়ে, কোনো দর্পণ আছে আমরা প্রধান অক্ষ, তো এইটা কি হবে? পোল, আর এইটা যদি সি হয়, এটা যদি সি হয় তাহলে এখান থেকে কি হয়ে যাবে? আর হয়ে যাবে, ঠিক।
এবার কথা হচ্ছে আমি কি করছি, এখানে আলো ফেলছি, কোনো আলোক রশ্মি এসে এই তলে পড়ছে। এটাকে একটু বড় বানিয়ে নিই তাহলে সুবিধে হবে। তো এর সমান্তরাল কোনো রশ্মি এসে পড়ছে, এই সমান্তরাল রশ্মি এটা ধরে নাও সি আর এইটা ধরে নাও পি। তো সমান্তরাল রশ্মি, যেই রশ্মিগুলো প্রধান অক্ষের কাছাকাছি থাকে, যে রশ্মিগুলো প্রধান অক্ষের কাছাকাছি থাকে, আমি একটাকে দূরে বানাচ্ছি আর একটাকে কাছে বানাচ্ছি, ঠিক প্রধান অক্ষের কাছে যদি থাকে তাহলে এরা একটা পার্টিকুলার ফিক্সড পয়েন্ট থেকে, নির্দিষ্ট বিন্দু থেকেই পাস করে। একদম কাছাকাছি আমি যদি রাখি তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে যায়, কাছাকাছি রাখলে এরা নির্দিষ্ট বিন্দু থেকেই কিন্তু যাবে। সমান্তরাল রশ্মি, যেটাকে আমরা বলি উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি মানে সমান্তরাল রশ্মি, সেই সমান্তরাল রশ্মি যেই সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের কাছাকাছি থাকবে। এই যে যেটা দূর থেকে যাচ্ছে না, এটা কিন্তু এর নির্দিষ্ট বিন্দু থেকে নাও যেতে পারে, এই দূর থেকে যাওয়াটা নির্দিষ্ট বিন্দু থেকে নাও যেতে পারে। তো খেয়াল রাখবে বইতে একটা টার্ম লেখা আছে উপাক্ষীয়। উপাক্ষীয় মানে হচ্ছে প্রধান অক্ষের কাছাকাছি যেগুলো থাকবে, প্রধান অক্ষের কাছাকাছি যে সমান্তরাল রশ্মি থাকবে সেগুলোকে উপাক্ষীয় রশ্মি বলা হয়। তো উপাক্ষীয় রশ্মি যখন পড়বে, উপাক্ষীয় রশ্মি যখন পড়বে তখন সমান্তরাল রশ্মি, সেই সমান্তরাল রশ্মি একটা বিন্দু থেকে যায়, সেই বিন্দুকে আমরা বলি ফোকাস, সেই বিন্দুকে আমরা বলি মুখ্য ফোকাস, কারণ প্রধান অক্ষের উপরে পড়েছে, মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। ওকে, সো পি আর সি, পিসি, তাহলে কি হচ্ছে, এখান থেকে সমান্তরাল রশ্মি যেগুলো উপাক্ষীয় হবে সেগুলো স্যার ফোকাস থেকে যায়। যদি খুব দূর থেকে আমরা সমান্তরাল রশ্মি ফেলি তাহলে কিন্তু ফোকাস থেকে যাবে না। ওকে, তো খেয়াল রাখবে। তো এটা আমাকে এবার আমাকে প্রমাণ করতে দেয় যে এই যে আছে আর আর এই যে ফোকাস থেকে যে পোলের দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ফোকাস থেকে পোলের দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়। আগে নামকরণগুলো জেনে নাও। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যকে ছোট এফ দিয়ে লেখা হয়। তো ফোকাস দৈর্ঘ্য কি হবে, এফ পির যে দূরত্ব এফ পি, সেই দূরত্বটাকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়। ওকে, তো ফোকাস আমরা বুঝলাম যে কোনো যদি থাকে দর্পণ থাকে, সেই দর্পণের সমান্তরাল উপাক্ষীয় রশ্মি যদি পড়ে তাহলে ফোকাস থেকে যাবে। যদি অবতল দর্পণ হয়, উত্তল দর্পণ যদি হতো তাহলে স্যার একটু আলাদা হবে, উত্তল দর্পণ হলে একটু আলাদা হবে। কেমন আলাদা হবে, ধরে নাও এইভাবে সমান্তরাল রশ্মি এসছে, এর কিন্তু ফোকাস, এর কিন্তু ওই পাশে আলো যেতে পারবে না, আর এর কেন্দ্রবিন্দু বক্রতা কেন্দ্র ওই পাশে আছে। তো এ কি করবে, এইভাবে করে বেরিয়ে যাবে, এইভাবে করে বেরিয়ে যাবে। তো এমন ভাবে বেরিয়ে যাবে মনে হবে এ যেন ফোকাসের থেকে প্রতিফলন হয়ে যাচ্ছে, মনে হবে যেন এখান থেকে আলোটা যাচ্ছে এফ থেকে। ঠিক, তাহলে উত্তল দর্পণের জন্য উপাক্ষীয় সমান্তরাল রশ্মি যদি পড়ে তাহলে মনে হবে ফোকাস থেকে যেন বেরিয়ে আসছে, মনে হবে, ঠিক আছে কথাটা, মনে হবে ফোকাস থেকে ছেদ করে আলোটি প্রতিফলিত রশ্মি বেরিয়ে আসছে। ঠিক, তারপরে এইখানে তো এটাও মুখ্য ফোকাস, এটাও মুখ্য ফোকাস। তো এখানে অ্যাকচুয়ালি প্রকৃতভাবে কি হচ্ছে, প্রতিফলনের পরে বিন্দুকে ছেদ করছে, আর এখানে ফোকাস থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে, প্রতিফলিত হয়ে আসছে। তো মুখ্য ফোকাস, এখানেও মুখ্য ফোকাস, এটা অবতল দর্পণের জন্য, এটা উত্তল দর্পণের জন্য। ঠিক, এবার তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে স্যার, ফোকাস দৈর্ঘ্য দুটো ক্ষেত্রেই এফপির যে ভ্যালু হবে সেটাই ফোকাস দৈর্ঘ্য হবে। তার মানে আমি পরপর দুটোতেই লিখিয়ে যাচ্ছি। ঠিক, সো এটাও ফোকাস দৈর্ঘ্য হবে, এটাও ফোকাস দৈর্ঘ্য হবে। ঠিক, সো ফোকাস আর ফোকাস থেকে পোলের দূরত্বকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলবো। এবার কথা হচ্ছে যে স্যার এই ফোকাস দৈর্ঘ্য, আবার আমরা জানি এই ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের হাফ হয়, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের হাফ হয়, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 2 ফোকাস দৈর্ঘ্য হয়, সেইটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখা যাক কিভাবে এটা প্রমাণ করা যাবে। তো আমাদেরকে একটা দর্পণ নিতে হবে, একটু বড় বড় করে নিচ্ছি যাতে বোঝা যায়। তো প্রধান অক্ষ, প্রধান অক্ষ, ঠিক এই হচ্ছে আমার প্রধান অক্ষ।
সো এটা হচ্ছে পোল, পোল, ঠিক। এইটা হচ্ছে সি, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, বক্রতা কেন্দ্র। এবার আমি সমান্তরাল রশ্মি পাঠিয়েছি, এটা কিন্তু কাছাকাছি, ঠিক আছে, কিন্তু তোমাদের ক্যালকুলেশনের জন্য আমি দূর থেকে নিয়ে আসছি, ঠিক। তো এখান থেকে এক কোথাও এখানে পড়েছে, ধরে নাও এটা এফ, ফোকাস, ঠিক। আমাকে প্রমাণ করতে হবে সি এফ ইকুয়ালস টু এফ পি। সিএফ ইকুয়ালস টু এফপি যদি হয়, তাহলে আমি তো জানি সিপি মানে এফপি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, সিএফও যদি ফোকাস দৈর্ঘ্য হয়ে যায় তাহলে এফ সিএফ প্লাস এফপি, মানে দেখে নাও কেমন লিখছি। আমি জানি সিপি হচ্ছে আর, সিপি হচ্ছে সিপি, তার মানে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ সিপি। সেই সিপি কি দিয়ে তৈরি? সিএফ প্লাস এফপি। সিএ প্লাস এফপি দুই ভাই মিলে কি করবে? আমাদের সিপি বানাবে, ঠিক। আর সিপিটাই হচ্ছে আর, সো আর ইকুয়ালস টু সিএফ প্লাস এফপি, আর ইকুয়ালস টু সিএফ প্লাস এফপি। এবার আমাকে প্রমাণ করতে হবে, আমি তো জানি এফপি ফোকাস দৈর্ঘ্য, আমি জানি এফপি যেটা ফোকাস দৈর্ঘ্য, এফপি যেটা হবে সেটা ফোকাস দৈর্ঘ্য হবে, ঠিক। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই সিএফ আর এফপি সমান। সিএফ আর এফপি যদি সমান হয়ে যায়, এফপি তাহলে সিএফটা তাহলে আবার এফ হয়ে যাবে, সো সিএফ এফ হয়ে যাবে, এফপি তো অলরেডি আমি জানি ফোকাস দৈর্ঘ্য থেকে যায়, সো এফ এফ 2f হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এইভাবে করে কিন্তু মাইন্ড ম্যাপিং করতে হবে যে কিভাবে আমি একে প্রমাণ করব। এগুলো এখনো পর্যন্ত প্রমাণে আসেনি, আমি শুধু জিওমেট্রি গুলো লিখেছি। এবার কথা হচ্ছে স্যার আমাদের বক্রতলে আমরা লম্ব কিভাবে আঁকবো? সো প্রতিফলনে কি হয়? প্রতিফলনে একটা লম্ব আঁকা হয়, যেখানে আপতন রশ্মি পড়েছে, যেই রশ্মি এসে এই বিন্দুতে পড়েছে সেটাকে বলা হয় আপতন রশ্মি, আপতিত রশ্মি বলা হয়। তো এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতন রশ্মি, রশ্মি, আপতন রশ্মি, রশ্মি, আপতন রশ্মি, রশ্মি মানে দড়ি নয়, ঠিক আছে, হিন্দিতে রশ্মি দড়ি, ঠিক। সো রশ্মি হচ্ছে আলোক রশ্মি। এটা যখন বেরিয়ে যায় তখন যে প্রতিফলন রশ্মি, প্রতিফলন রশ্মি, তো বলা হয়েছে নিয়ম অনুসারে আপতিত কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ, এই দুটো কোণ সমান হয়। স্যার বুঝেছি, সমতল হলে কোনো প্রবলেম হয় না, বক্রতল এলে প্রবলেম হয়। বক্রতল হলে কি করতে হবে? বক্রতল যদি থাকে, এখানে যদি এসে আলোক রশ্মি পড়ে, তাহলে ওই বক্রতলের ওই বিন্দুতে স্পর্শক টানতে হবে, বক্রতলের ওই বিন্দুতে স্পর্শক টানতে হবে। সেই স্পর্শকের যে লম্ব হবে, সেই স্পর্শক, এটাকে আমি অন্যভাবে করছি, ধরো এইখানে আলো পড়েছে, আলোক রশ্মি এসে এইখানে পড়েছে, তো এই বিন্দুর স্পর্শক এটা, এই বিন্দুর স্পর্শক, তো সেই স্পর্শকের লম্ব বরাবর দাগ টানবো, তো স্পর্শকের লম্ব যেটা হবে সেটাই লম্ব হয়ে যাবে। তো স্পর্শক টানবো, এই বিন্দুতে দিয়ে লম্ব আঁকবো, সেই লম্ব থেকে যে কোণটা হবে সেটা হচ্ছে আপতন কোণ। এবার এর এ বরাবর একই কোণ করে আমি প্রতিফলন কোণ আঁকবো, যেটা হচ্ছে, ঠিক বুঝতে পারলাম স্যার? তাহলে তাহলে এই যে এটা আঁকা হয়েছে, এই যে স্পর্শকটা, এইখানে আমি একটা ছোট্ট করে সার্কেল বা বৃত্ত আঁকতে পারি, ঠিক। ওই স্পর্শকের যে বিন্দু আছে ওই বিন্দু ধরে একটা আঁকতে পারি। তাহলে যে কোনো বৃত্ততে, যে কোনো বৃত্ত বা গোলক যদি হয়, তার স্পর্শক টানার সময় স্পর্শকে আমি যখন লম্ব টানবো, সেই লম্ব কেন্দ্রবিন্দু থেকে যাবে। তো যে কোনো গোলক বা যে কোনো বৃত্ত যদি থাকে, গোলক বা বৃত্ত, তাদের যদি লম্ব টানা হয়, লম্ব স্পর্শক টানলাম তারপরে লম্ব, সেই লম্ব কেন্দ্রবিন্দু থেকে যাবে। তার মানে আমি কেন্দ্রবিন্দু থেকে যদি লাইন টানি, সেটাই তাহলে আমার লম্ব হয়ে যাবে বক্রতল থেকে, মানে গোলকের। তো এখান থেকে আমি যদি লাইন টানি, এই লাইনটাই আমার কি হবে? লম্ব হয়ে যাবে। কেন বললাম, কেন এই লম্ব টানার দরকার আছে? লম্ব টানার অবশ্যই দরকার আছে, কারণ এখান থেকে এটাই তো আই হবে, লম্বর থেকে আপতন রশ্মি যেটা পড়বে সেটা আই হবে, ঠিক। তাহলে স্যার বুঝতে পারলাম এটা আই, তাহলে স্যার এইটা তো তাহলে আর হবে, এইটা তো তাহলে আর হবে, কারণ এই দিক করে এসছে, লম্বের সাথে প্রতিফলন রশ্মির যে কোণ হয় সেটা কি হয়ে যায়? আমাদের প্রতিফলন কোণ হয়ে যায়।
লম্বের সাথে আপতন রশ্মির যে কোণ হবে সেটা আপতন কোণ হবে। ঠিক বোঝা গেল, বুঝতে পারলাম। তো এটাই আমাদের লম্ব। এবার দেখো এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা যদি সমান্তরাল সমান্তরাল হয় তাহলে এই কোণ দেখো কেমন হবে, এই কোণ আর এই কোণ একই হবে, এই কোণ আর এই কোণ একই হবে, এইটা আর এটা একান্তর। সো আই আর আই এই দুটো সমান হবে, আই আর আই সমান। ঠিক বোঝা গেল। তো এবার আমি জানি যে নিয়ম অনুসারে, ল অনুসারে আই ইকুয়াস টু আর, আই ইকুয়াস টু আর, তার মানে এটা যদি আর হয় এটাও তাহলে আই হবে, এটাও আই হবে। তাহলে এই বিন্দুকে আমি যদি পি ধরে নিই, ত্রিভুজ সিপিএফ কে যদি খেয়াল করো, সিপিএফ কে যদি খেয়াল করো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, যার দুটো বাহু সমান, যার দুটো বাহু সমান, যেটা হচ্ছে সিএফ আর এফপি, যেটা সিএফ আর এফপি আমাদের সমান হয়ে যাবে। তো বিপরীত বাহু বিপরীত কোণ সমান, তো বিপরীত কোণ যদি সমান হয় এই বাহুও সমান হবে। তাহলে আমি বলতে পারি এর বিপরীত বাহু হচ্ছে এফপি, এর বিপরীত বাহু হচ্ছে এফপি, আর এর আই এর বিপরীত বাহু এফপি, আর এর বিপরীত বাহু সিএফ, এই দুটো কিন্তু সমান। আর এবার এখানে একটা অ্যাজাম্পশন আছে, এখানে একটা কিছু তোমাকে ধরতে হবে। কি ধরতে হবে? আমরা যখন একটা দর্পণ নেব সেই দর্পণ খুব ছোট হবে, সেই দর্পণ হচ্ছে খুবই ছোট। তো দর্পণ যদি ছোট হয় তাহলে দর্পণের উপরে যে রশ্মিগুলো পড়বে সেই রশ্মিগুলো পাশাপাশি থাকবে, অটোমেটিক পাশাপাশি হয়ে যাবে। তোমাকে যদি আমি এই দর্পণ দেখাই, আমার কাছে দর্পণ আছে, এইটা হচ্ছে এই যে দর্পণ, ঠিক এটা হচ্ছে উত্তল দর্পণ, হ্যাঁ উত্তল দর্পণ। এই যে দর্পণ আছে, এই দর্পণে আমি যদি দেখি, এখানে যদি প্রধান অক্ষ দেখি, সেই প্রধান অক্ষের কাছাকাছি সবকিছু থাকবে। 15 সেন্টিমিটার আছে রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ বলছি ফোকাস, এখানে লেখা আছে ওয়েট, ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার, এর ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার আছে। ঠিক আছে, তার মানে খুবই ছোট, মানে অটোমেটিক এর উপর সমান্তরাল রশ্মি যদি পড়ে সেই রশ্মি ফোকাস মানে প্রধান অক্ষের কাছাকাছি হয়ে যাবে, মানে উপাক্ষীয় রশ্মি হয়ে যাবে, তাহলে ফোকাস থেকে পাস করবে। তো একটা জিনিস এখানে বোঝাতে চাইছি যে এই যে এফ, আচ্ছা এটা পোল আর এই পোল দুটো একই হয়ে গেছে, এক কাজ করো সিপি, ওকে সিপিএফ দুটো একই হয়ে গেছে, একে কিউ ধরে নাও, সিকিউএফ, তাহলে সিএফ আর কিউএফ এই দুটো সমান, সরি দুটো পিপি নেওয়া হয়ে গেছে, সিএফ আর কিউএফ সমান হবে। ঠিক আছে, এবার আমি যত আমাদের দর্পণ ছোট হবে তত কিউ পাশাপাশি পি এর পাশাপাশি আসবে, যত দর্পণ ছোট হবে, যত দর্পণকে আমি ছোট করব তত এই বিন্দুটা কাছাকাছি আসবে পির। তো কাছাকাছি যদি পির আসে আমরা এটা ধরতে পারি যে ক্ষুদ্র কোণের জন্য বা যেই দর্পণের উন্মেষ কম, উন্মেষ বলা হয়নি, উন্মেষ মানে কি, উন্মেষ মানে হচ্ছে যে এই দর্পণের যে ব্যাস, দর্পণের কোনো একটা দর্পণ কতটা কেটেছি, আমি আমার নিজের মতো ইচ্ছে করে আমি এইটুকু দর্পণ কাটতে পারি। কেউ বললো আমি বড় দর্পণ নেব, বড় দর্পণও কাটতে পারি। তো ছোট দর্পণ যদি হয়, এটা ধরে নাও বড় দর্পণ, আর ছোট দর্পণ যদি হয় তার উন্মেষ, তার ব্যাস, আর বড় দর্পণের ব্যাস, ছোট দর্পণ ছোটটি লিখছি, তো বড় দর্পণের যে উন্মেষ মানে এর যে ডায়ামিটার বা ব্যাস আছে সেটা বড় হবে, আর এর ব্যাস কম হবে, এর ব্যাস কম হবে। তো এখানে যত উন্মেষ কম হবে, যত ছোট আমরা আয়না বা দর্পণ নেব, তত আমরা বলতে পারবো যে কিউ আর পি, কিউ এবং পি খুবই কাছাকাছি বিন্দু। বিন্দু কিউ অ্যান্ড পি খুবই কাছাকাছি। যদি খুবই কাছাকাছি হয় মানে আমি একে যদি একদম কাছে নিয়ে চলে আসি, একদম কাছে এখান থেকে, তো তুমি ভেবে দেখো কিউ বিন্দুটা যদি এখানে হয় তাহলে এফপি আর কিউএফ কে আমরা একই ধরতে পারি, প্রায় একই আমরা ধরতে পারি, এফপি আর কিউএফ কে একই ধরতে পারি। তাহলে তো দারুণ হলো স্যার,
কিউ এফ, আর কিউ এফ সি এফ এর সমান, আর সেটা আমাদের এ যদি ক্ষুদ্র হয়, কিউপি যদি একই বিন্দু হয়, কিউ এফ প্রায় সমান হবে এফ পির। তাহলে কিউ এফ এফ পির সমান, এই দুটো থেকে আমরা পাবো কিউ এফ ইকুয়ালস টু এফ পি ইকুয়ালস টু সি এফ। ওকে, তো সি এফ এফ পি, সো এফ পিটাই তো আমাদের এফ, সো এফ পিটাই হচ্ছে আমাদের এফ। সো কিউ এফ ইকুয়ালস টু এফ পি ইকুয়ালস টু সি এফ ইকুয়ালস টু এফ। এবার আমরা চলে যাই আর এতে, এবার আমরা আর এতে চলে যাই। সি এফ ও এফ হচ্ছে, তো কোথা থেকে? প্রথম যে সমীকরণ সেখান থেকে, প্রথম সমীকরণ থেকে, সমীকরণ প্রথম কি হয়ে যাবে? আর ইকুয়ালস টু সি এফ, সি এফ হয়ে যাবে এফ প্লাস এফ পি, সেটাও এফ। তো আমরা পাচ্ছি আর ইকুয়ালস টু 2f, আর ইকুয়ালস টু 2f। সো এফ ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে আর বাই 2। ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধের হাফ। এইভাবে প্রমাণটা করতে হবে, বইতেও আছে, একবার তোমরা দেখবে সহজেই বুঝতে পেরে যাবে। এরপর আমরা দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়ম পড়ব। সেই নিয়ম পড়ার আগে কতগুলি টার্ম আমাকে জানতে হবে। এখানে দেখো, অভিসারী রশ্মি, অপসারী রশ্মি, সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। ঠিক, অভিসারী রশ্মি কি হয়, অপসারী রশ্মি কি হয়? ধরে নাও একটি উত্তল দর্পণ আছে, সেই উত্তল দর্পণ থেকে আমি যখন সমান্তরালভাবে উত্তল দর্পণে আলো ফেলবো, সেই আলো কি হচ্ছে, ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে এভাবে। এটা সোজা গেছে তো সোজা চলে আসবে এইভাবে, মানে এটা হয়ে যাবে অপসারী রশ্মি। সমান্তরাল ভাবে এসছে কিন্তু বিক্ষিপ্ত ভাবে এরা কি হয়েছে, বিছিয়ে চলে গেছে, স্প্রেড আউট হয়ে গেছে, চারিদিকে বেরিয়ে গেছে। ধরে নাও একটা ক্যান্ডেল জ্বালিয়েছো, একটা মোমবাতি জ্বালিয়েছো তুমি, সেই মোমবাতির আলো কি হচ্ছে, চারিদিকে এভাবে করে ছড়িয়ে পড়ছে। ঠিক, এটাকে বলা হয় অপসারী রশ্মি, অপসারী। তাহলে স্যার অভিসারী রশ্মি কি হবে? অভিসারী রশ্মি হয়ে যাবে এভাবে, যদি অবতল যদি থাকে, দর্পণ থাকে, সে কি করবে, প্রতিফলনের ফলে প্রত্যেকটা আলোকে, প্রত্যেকটা রশ্মিকে একটা বিন্দুতে কি করবে, ফেলবে। তো এ কি হয়ে যাচ্ছে, অভিসারী, একটা বিন্দুতে এসে তারা জমা হচ্ছে, একটা বিন্দুকে ছেদ করছে। সো এটা হয়ে যাবে অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি। এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, কখনো কখনো তোমরা দেখবে, কখনো কখনো এ করা হয় যে আমরা আতস কাঁচ নিয়ে, আমরা কাঁচ নিয়ে, আতস কাঁচ যেটা লেন্স, সেটাকে নিয়ে, সেই লেন্স নিয়ে আমরা কি করি, সূর্যের আলোর সামনে একটা কাগজ নিয়ে আগুন জ্বালান, যে হ্যাঁ দেখ আমি লেন্স ব্যবহার করে আগুন জ্বালিয়ে দিচ্ছি। তো তুমি যখন সূর্য থেকে রশ্মি আসে না, তখন আমরা যখন লেন্স ব্যবহার করব, সেই লেন্স কি করে, অভিসারী রশ্মি বানায়, যার ফলে কি হচ্ছে, একটা বিন্দুতে, এই যে কাগজ বা পেপার আছে, সেই একটা বিন্দুতে সমস্ত রশ্মির শক্তি কিন্তু গিয়ে পড়ছে। তখন কি হয়, ওখানে হিট তৈরি হয়, তাপ শক্তি তৈরি হয়, সেই তাপের জন্য কি হয়ে যায়, এই কাগজটি কিন্তু পুড়ে যায়। তার মানে প্রত্যেকটা যে রশ্মি এসেছিল, সেই রশ্মি একটা বিন্দুতে এসে কি হয়েছে, ছেদ করেছে, সেটাকে বলা হবে অভিসারী। আর অপসারী বিন্দু থেকে কি হবে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কখনো তুমি দেখবে টর্চ লাইট যখন জ্বালানো হয়, একটা টর্চ, এভাবে যখন টর্চ লাইট থাকে, টর্চ লাইটের সামনে একটা মুখ থাকে, তো এই টর্চ লাইট কিভাবে এভাবে করে আমাদেরকে আলো দেয়। এই মুখটা যদি খুলে ফেলো, তখন তুমি দেখবে সোজা আলো পাবে না, চারিদিকে বিক্ষিপ্ত ভাবে এই মুখটা যদি খুলে ফেলো, এখানে একটা বাল্ব থাকে, সে কি করবে, চারিদিকে লাইটকে ছড়িয়ে অপসারী রশ্মি তৈরি করে। তার মানে অপসারী হচ্ছে আমি কি হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে আলো পড়ছে, আর অভিসারী হলে কোনো একটা বিন্দুতে এসে প্রত্যেকটা আলোক রশ্মি এসে কি করছে, ছেদ করছে। ঠিক, তো অপসারী কোথায় দেখতে পাবো আমরা, সমান্তরাল আলোক রশ্মি যদি আমরা উত্তল এর মধ্যে ফেলি, উত্তল দর্পণের ওপরে যদি ফেলি অপসারী রশ্মি পাই, অবতল দর্পণের ওপরে সমান্তরাল রশ্মি যদি ফেলা হয়, তাহলে আমরা কি পাই, অভিসারী রশ্মি পেয়ে যাব। ঠিক আছে,
এবার কথা হচ্ছে স্যার সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব কি। তো প্রথমে তোমাকে জানতে হবে যে প্রতিবিম্ব কি। প্রতিবিম্ব হচ্ছে যেখানে আলো এসে কি হচ্ছে ছবি বানাচ্ছে। আমরা কোনো এই পেনের আমি প্রতিবিম্ব বানাচ্ছি, সবাই জানে আমরা এই পেনের আমি ছবি বানাতে চাই কোনো একটা আয়না দিয়ে, কোনো একটা দর্পণের সাথে। তো আমি যদি সমতল দর্পণ নিই আর এই পেনটাকে যদি সামনে রাখি, সমতল দর্পণে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাবো, এর ছবি দেখতে পাবো। তো সেই ছবিকে দুটো ভাবে ভাগ করেছে, সৎ প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব। তো আমি এখানে তোমাকে দুটো দর্পণ দেখাবো। দেখো আমার হাতে দুটো দর্পণ আছে, একটা এটা আর একটা এটা, ঠিক? আর এটা এ, এটা বি। তো এ দিয়ে আমি একটা ছবি ফেলার চেষ্টা করছি এই পেনের উপর। দেখো আলো জ্বলছে, সেই আলোর কিন্তু কোনো আমি কিন্তু এই খাতার উপরে পাচ্ছি না, ঠিক আছে? এটা ছিল আমি সাথে সাথে এই বাম হাতের যেটা ছিল সেটা নিয়ে, এই যে দর্পণটা ছিল এটা নিয়ে আমি একটু করার চেষ্টা করছি, ছবি ফেলার চেষ্টা করছি। এই দেখো এখানে টিউবলাইট জ্বলছে, সেটার ছবি কিন্তু এখানে পড়ছে, সেটার ছবি পড়ছে, টিউবলাইট যেটা আছে তার ছবি আমি কিন্তু এখানে ফেলছি। তো যেই ছবিকে আমরা পর্দায় ধরতে পারবো, যে কোনো পর্দায় ফেলতে পারবো, সেই ছবি বা সেই প্রতিবিম্বকে আমরা সৎ প্রতিবিম্ব বলবো, যেটাকে আমরা ধরতে পারবো এখানে। যেখানে এই দেখো, এই যে আমি শার্প বানানোর চেষ্টা করছি, এই দেখো খাতার উপরে পড়েছে। এবার দেখো, ঠিক? তার মানে আমি কি করেছি, একটা বস্তুর হচ্ছে প্রতিবিম্বকে পর্দার উপরে ফেলতে পারছি। যেটা আমি বি বলছিলাম সেটা কিন্তু আমাদের অবতল 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 দর্পণ। আর যেটা আগে নিয়েছিলাম সেটা দিয়ে কিছুই হচ্ছে না, দেখো সেটা দিয়ে কিছুই হচ্ছে না, পড়ছে না, একই। এই যে এটা থেকে এখানে কিন্তু পড়ছে না, ঠিক আছে? তাহলে এতে কি হচ্ছে, এর দ্বারা যে ছবি তৈরি হচ্ছে সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এর দ্বারা যে প্রতিবিম্ব সেটা এর মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে। দুটো দর্পণ যেটা হচ্ছে, যেটা থেকে ছবি পর্দায় পড়ছে না এইটা, সেটা হচ্ছে উত্তল। যেটার দ্বারা ছবি পড়ছে না পর্দায় সেটা হচ্ছে উত্তল, সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি করেছে। অসৎ প্রতিবিম্ব তৈরি করছে উত্তল, মানে একটু উঁচু করে থাকে। তোমরা কোথায় দেখতে পাবে এটা? এটা তোমরা পাবে তোমাদের বাড়ি যে স্কুটি বা বাইক আছে, সেই বাইকের যে সাইড রেয়ার ভিউ মিরর আছে, বাইকের যে সাইডে দেখার জন্য যে আয়নাটা লাগানো হয়, সেটা দেখবে একটু ফুলে থাকে, একটু ওপর দিকে উঁচু থাকে, বেরিয়ে থাকে একটু। সেটাতে কি হয়, সেটাতে সৎ প্রতিবিম্ব তৈরি হয় না। আর সেটাই হচ্ছে এটা, কিছু পড়ছে না। বাট এটা কি হবে, এটাতে আগেরটাতে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর এটাতে পর্দায় ফেলতে পাচ্ছি, মানে এর সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে অবতল দর্পণ। সৎ প্রতিবিম্ব পর্দায় প্রতিবিম্ব পড়ে, যেটাতে আমরা পর্দায় ধরতে পারি যেই প্রতিবিম্বকে সৎ প্রতিবিম্ব, যেই প্রতিবিম্বকে আমরা পর্দায় ধরতে পারি না সেটাকে অসৎ প্রতিবিম্ব বলা হবে। বোঝাতে পারলাম? এবার আমরা দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়মগুলো একটু দেখে নিই। প্রতিবিম্ব গঠনের নিয়ম আমরা দেখে নিই। সো প্রথম নিয়ম আমি এখানে অবতল দর্পণের লিখছি, অবতল এই পাশে উত্তলের জন্য লিখব, ঠিক আছে? তোমার বইতে শুধু অবতলের জন্য লেখা আছে, উত্তল অবতল দুটোর জন্যই লিখব, ঠিক? সো অবতল দর্পণে যদি সমান্তরাল রশ্মি আসে, প্রথম নিয়ম সমান্তরাল রশ্মিগুচ্ছ উপাক্ষীয়, তোমাদের সিলেবাসে উপাক্ষীয়, বারবার উপাক্ষীয় আমি বলবো না। যদি সমান্তরাল রশ্মি আসে, সেই রশ্মি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। সমান্তরাল রশ্মি প্রতিফলনের পরে, চাইলে লিখে নিতে পারো, সমান্তরাল রশ্মি অবতল দর্পণের উপরে পড়লে রশ্মিগুচ্ছ, সেই রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে ফোকাস থেকে ছেদ করে, ফোকাসকে ছেদ করে, মুখ্য ফোকাসকে। উত্তলে এটা আমি কি লিখবো? উত্তলে এটা লিখব, কোন সমান্তরাল রশ্মি যদি পড়ে প্রতিফলনের পর মনে হয় যেন মুখ্য ফোকাস থেকে বেরিয়ে আসছে, মুখ্য ফোকাস থেকে যেন প্রতিফলিত হচ্ছে। এর জন্য কেমন লিখবে? কেউ যদি লিখতে চাও লিখে নাও। উত্তল দর্পণের উপরে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি প্রতিফলন হয়, সেই প্রতিফলন রশ্মিগুচ্ছগুলো মনে হয় একটি বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে। সেই বিন্দু যেখান থেকে মনে হচ্ছে প্রতিফলিত হচ্ছে, সেই বিন্দুকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস বলবো।
ঠিক। তো প্রথম নিয়ম দুটোর জন্য লিখে ফেললাম। এখানে মনে হবে এখানে অ্যাকচুয়ালি ছেদ করবে। 2 নম্বর, এর জাস্ট রিভার্স, জাস্ট এর উল্টো, যদি আমি ফোকাস থেকে পাস করি, ফোকাস থেকে কোনো আপতন রশ্মি যদি ফোকাস ছেদ করে কোনো দর্পণের ওপরে পড়ে, তাহলে প্রতিফলনের পরে সমান্তরাল হয়ে যায় প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে যায়। ঠিক। আপতন রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়, প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরাল হয়, বা প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়। এখানে কি লিখব? মুখ্য ফোকাসের দিকে লক্ষ্য করে যদি কোনো রশ্মি আপতন করা হয়, মুখ্য ফোকাসের দিকে লক্ষ্য করে যদি কোনো রশ্মি আপতন করা হয়, প্রতিফলন রশ্মি সমান্তরাল হয়। ঠিক। তার মানে আমি এখানে ডাইরেক্ট ফোকাসকে ছেদ তো করতে পারবো না, ওই পাশে আছে, এই যে দর্পণ আছে এর এই পাশে যদি থাকে তাহলে আমি ওই পাশে তো আলোকে পাঠাতে পারি না, তাহলে আমি ওর দিকে লক্ষ্য করে আলোকে কি করতে পারি, চালাতে পারি, আপতন রশ্মিকে ওর সোজা করে আমি পাঠাতে পারি, তাহলে তারপরে সমান্তরাল হয়ে যাবে। সো 2 নম্বর দুটোর জন্য। 3 নম্বর নিয়ম, যদি আমি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আপতন রশ্মি পাঠানো হয়, কোনো আপতন রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, তাহলে প্রতিফলন রশ্মি একই পথে ফিরে আসে। আপতন রশ্মি যদি বক্রতা কেন্দ্র ছেদ করে দর্পণের ওপর পড়ে, প্রতিফলন রশ্মি সেই একই পাথে ফিরে আসে। ঠিক। এখানে কি লিখবো? এখানে তো এই সি তো উল্টো দিকে আছে, ওকে, এই সি তো উল্টো দিকে, তার মানে আমি যদি সি কে বক্রতা কেন্দ্রকে লক্ষ্য করে বক্রতা কেন্দ্রের দিকে কোনো আপতন রশ্মি ফেলি, কোনো আপতন রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে চলে, প্রতিফলন রশ্মি সেই একই পথে ফিরে আসে। যদি কোনো আপতন রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে লক্ষ্য করে যায়, প্রতিফলনের পরে কি হবে, প্রতিফলনের পরে একই পথে ফিরে আসে। সো এই 3টে নিয়ম তোমাদের আছে। আরেকটা নিয়ম যেটা হয় সেটা হচ্ছে এটা, যদি পোলে আপতন রশ্মি পড়ে কোনো একটা কোণ দিয়ে, কোনো কোণে কোনো আপতন রশ্মি পি বিন্দুতে মেরুতে লক্ষ্য করে ছেদ করে, তাহলে প্রতিফলনের পর একই কোণে আবার প্রতিফলিত হয়। এইভাবে পোলে পড়বে, আবার ব্যাক করে ফিরে আসবে। ঠিক। এইটা তো এই 3টে হচ্ছে মূল, আর এটা তুমি মনে রাখতে পারো। এই 3টের জন্য আমরা ছবি বানানোর সময় যে কোনো 2টো নিয়ম ইউজ করতে পারি, 3টে না ইউজ করলে হবে, কারণ আমাদের ছবি বানাতে হলে 2টো রশ্মি হলে আমরা ছবি বানাতে পারবো। তো এই নিয়মগুলির মধ্যে আমরা 3টে না ইউজ করে 2টো ইউজ করলে ছবি বানাতে পারবো। এরপরে আমরা কিভাবে ছবি বানাই অবতল দর্পণে সেই ছবিগুলো বানানোর চেষ্টা করব। এবার আমরা এই ছবি বা প্রতিবিম্ব বানানোর যে নিয়মগুলো, যে হাতিয়ার লাগবে সেগুলো কিন্তু পড়লাম একটু আগে। ঠিক। যে 3টে যে নিয়ম আমরা পড়লাম, সেই 3টে নিয়মকে ব্যবহার করে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করব, কোন দর্পণে, তোমাদের যে বইতে আছে সেটা হচ্ছে অবতল দর্পণের আমরা প্রতিবিম্ব গঠন করব। এবার আমাদের কাছে 4টে নিয়ম বা যে 3টে মেন নিয়মগুলো ছিল, যে সমান্তরাল গেলে ফোকাসের মধ্য দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে যদি রশ্মি যায় তাহলে সমান্তরাল হয়ে যাবে প্রতিফলনের ফলে, আর যদি কেন্দ্রবিন্দুকে ছেদ করে যায় তাহলে আবার কিন্তু একই পথে কিন্তু সেই রশ্মি ফিরে আসে। তো এই 3টের মধ্যে যে কোনো 2টো নিয়ম ব্যবহার করলে কিন্তু আমরা ছবি পেয়ে যাব। ঠিক। সো দেখো আমাদের কাছে অবতল দর্পণে এখানে ফোকাস হবে আর এখানে সি হবে কেন্দ্রবিন্দু বক্রতা কেন্দ্র, আর এই দুটো হাপে থাকবে।
CF আর এটা যদি P বিন্দু মেরু হয়। সো কোনো বস্তু যদি বিন্দু বস্তু হয় আর যদি অসীম দূরত্বে থাকে, অসীম দূরত্ব মানে অসীমে নয়, অসীম দূরত্ব মানে অনেকটা দূরে, মানে আয়নার দর্পণের যে আকার আছে তার থেকে অনেকটা দূরে যদি হয়, তখন আমরা কি করতে পারি, যে এই যে রশ্মিগুলোকে সমান্তরাল ধরতে পারি। কোনো বস্তু দূরে যদি থাকে, কোনো বস্তু, যেই বস্তুর ছবি আমি বানাতে চাইছি সেই বস্তু যদি অনেক দূরে থাকে, আমরা কি করতে পারি, যে ওই বস্তুর রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসছে। তো যখন সমান্তরাল ভাবে রশ্মি আসবে, সেই রশ্মি কোথায় পড়বে, সেই রশ্মি পড়বে ফোকাসের মধ্যে। তো সমান্তরাল রশ্মি বস্তু যদি অসীমে থাকে, তাহলে তার ছবি যে তৈরি হবে সেটা এমন তৈরি হবে, সমান্তরাল রশ্মি আমরা ধরছি সমান্তরালের মতো, আর সে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। সো বস্তুর অবস্থান যদি বস্তুর অবস্থান কোথায়, অসীম, তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হচ্ছে, প্রতিবিম্ব হচ্ছে, প্রতিবিম্ব কোথায় পড়ছে, ফোকাসে, মুখ্য ফোকাসে পড়ছে, মুখ্য ফোকাস, প্রতিবিম্বের অবস্থান মুখ্য ফোকাস। তার প্রকৃতি কেমন হচ্ছে, তার প্রকৃতি কেমন, যে ছবি পড়ছে সেই ছবি কিন্তু বিন্দু ছবি পড়ছে, সো বিন্দু প্রতিবিম্ব, সো বিন্দু প্রতিবিম্ব, ওকে, বিন্দু প্রতিবিম্ব হচ্ছে। আর কি হচ্ছে, এইখানে আমি যদি কোনো পর্দা লাগিয়ে দিই তাহলে ওই ছবিটা কিন্তু পেয়ে যাব। তাহলে পর্দাতে যদি কোনো ছবি, পর্দার ওপরে কোনো প্রতিবিম্ব যদি গঠন হয়, তাহলে সেটা হয়ে যাবে সৎ প্রতিবিম্ব। তো সৎ প্রতিবিম্ব হয়ে যাবে, তো বিন্দু প্রতিবিম্ব হবে যেটা সৎ হবে, ঠিক। তারপরে অসীম থেকে একটু এগিয়ে এলাম, অসীম থেকে যদি এগিয়ে আসি, তাহলে আমরা তোমাদের বইতে 3টে আছে, অসীমে থাকলে অসীমের মানে কেন্দ্রবিন্দু থেকে, বক্রতা কেন্দ্র থেকে একটু যদি পেছনে থাকে তাহলে কি হবে, বক্রতা কেন্দ্রের পেছনে, তখন কি হবে, আমি দুটো নিয়ম ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের পেছনে, সি এর পেছনে, সি এর পেছনে যদি থাকে, তাহলে সমান্তরাল রশ্মি, একটা নিয়ম আমি জানি, ফোকাসের মধ্যে দিয়ে যাবে, সমান্তরাল ফোকাসের মধ্যে দিয়ে গেছে। আরেকটা আমি এটা করতে পারি, ফোকাসের মধ্যে দিয়ে গেলে সমান্তরাল হয়ে যায়, ফোকাসের মধ্যে দিয়ে গেলে সমান্তরাল হয়ে যায়, তো যেখানে কাট করবে সেখানেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। এবার কথা হচ্ছে, স্যার আমি এটা কেমন আঁকবো, এভাবে নাকি এভাবে, 1 না 2, সেটা কি করে বুঝবো? আমরা কি করছি, এই যে এর যে সর্বোচ্চ বিন্দু একদম মাথা যেটা আছে তার ছবি এঁকে ফেলেছি, তার মানে বাকিগুলো ওর মধ্যেই থাকবে। এমন তো হয় না আমি আয়নার সামনে দাঁড়িয়েছি, মাথার ছবি এখানে, পা মাথা সব ওলট পালট হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, এরকম তো হয় না, একই সারিতে থাকে, মাথা ওপরে, এই হয়তো বড় ছোট দেখাবে, কিন্তু এমন তো নয় হাত পা হাতের জায়গায় মাথা, মাথার জায়গায় পা, এরকম কিছু তো হয়ে যায় না। তার মানে এই অ্যারোটা, এই মাথা তো মাথা এদিকে থাকবে, পাটা এখানেই থাকবে, বাকি ছবি এখানে থাকবে, তার মানে 1 হবে, 2 হবে না, তো এইভাবে হবে। তো এখানে যদি ছবি হয় তাহলে কোথায় পড়ছে, সি এবং এফ এর মধ্যে, এফ এর মধ্যে পড়ছে, সি এবং এফ এর মধ্যে পড়ছে, আর অবশীর্ষ হচ্ছে উল্টো, আর এই পাশে পড়ছে, এই পাশে পড়েছে, মানে আমি পর্দাতে নিতে পারবো। তো ছবি হবে সৎ অবশীর্ষ, সৎ অবশীর্ষ, আর কি ছোট আকারের হবে, ক্ষুদ্র, সৎ হবে, অবশীর্ষ হবে, ক্ষুদ্র হবে, এর থেকে ছোট হবে, এর থেকে ছোট হবে, ঠিক। তোমাদের সিলেবাসে কি কি আছে দেখে নিয়ে, 3টে ছবি আঁকা আছে তোমার বইতে, একটা হচ্ছে সির পেছনে নিয়েছে, আর একটা হচ্ছে এফ আর কিউর মাঝে নিয়েছে, বিস্তৃত বস্তু সৎ প্রতিবিম্ব, আচ্ছা বিস্তৃত বস্তুর অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। তো সি আর এফ এর মাঝে হবে, ঠিক। একইভাবে তুমি সির ওপরে যদি বানাও, একইভাবে সির ওপরে যদি নিয়ে চলে আসো, একই ছবি হবে, বাট ছবি সিতেই পড়বে। তো
তো বস্তুর অবস্থান যদি সিতে থাকে, বস্তুর অবস্থান যদি সিতে থাকে তাহলে কি হবে, প্রতিবিম্বের অবস্থানও সিতেই হবে, সদ হবে, অবশীর্ষ হবে, এই দুটো কম্বো প্যাক সদ অবশীর্ষ একসাথে থাকবে উল্টো দিকে, বাট সমান আকার থাকবে, সদ অবশীর্ষ যেমন আছে থাকবে, এর সাথে সমান আকারের হবে, সমান আকার। ঠিক, তো সির মধ্যে থাকলে এটা হবে, সির মধ্যে থাকলে। এবার যদি বস্তুর সিতে থাকলে, বস্তুর অবস্থান যদি সি থেকে এফ এর মধ্যে হয়, সি ও এফ এর মধ্যে, সি ও এফ এর মধ্যে যদি হয় তাহলে ছবিটা কেমন হবে দেখো, এই ওপরে আঁকছি, মানে আমার বস্তু এখানে থাকবে, সি আর এফ এর মাঝে বস্তু এখানে থাকবে, তাহলে এখান থেকে আমি এফ সমান্তরাল যদি যাই এফ এর মধ্যে থেকে পাস করে, আর কি হবে যদি এফ এর মধ্যে দিয়ে যায় তাহলে সমান্তরাল চলে আসে। ঠিক, তো এটা যদি আমি দেখি, এটা যেখানে কাট করবে স্কেল দিয়ে করলে সহজে বুঝতে পারবে, মানে অ্যাকুরেট পাবে স্কেল দিয়ে। তো সির পেছনে আসবে, সি আর এফ এর মধ্যে যদি থাকে, সি এর পেছনে, আর সদ অবশীর্ষ যেমন আছে থাকবে, এই সদ অবশীর্ষকে কম্বো প্যাক এ লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে এখানে এ প্লাস সমান আকার, এ প্লাস সদ অবশীর্ষ প্লাস বিবর্ধিত, বিবর্ধিত, বিবর্ধিত মানে বড়, বিবর্ধিত হবে, বিবর্ধিত ছবি হয়ে যাবে সি আর এফ এর মাঝে থাকলে। একদম শেষেরটা যেটা, সেটা হচ্ছে এফ আর পির মাঝে যদি থাকে, এফ আর পির মাঝে থাকলে কেমন হবে, এফ আর পির মাঝে থাকলে হয়ে যাবে, এটা এফ আর এটা পি, এখানে যদি থাকে তাহলে সমান্তরাল গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে আসে, কেন্দ্রবিন্দুকে লক্ষ্য করে যে রশ্মি যাচ্ছে সেই রশ্মি আবার ফিরে আসবে, কেন্দ্র নিলাম, এর এ নিলাম, বিন্দু নিলাম, উচ্চবিন্দু, এখান থেকে স্কেল দিয়ে দাগ টানলাম, তো তাহলে কেন্দ্রবিন্দু সোজাসুজি পড়েছে, তো আবার ব্যাক করে ফিরে আসবে এভাবে। এবার আমি দেখব যে এই পাশে যদি আমি বাড়িয়ে ফেলি তাহলে এটা গিয়ে মিলছে পেছনে, তার মানে এই দিকে যদি আমি দেখি এটা কেমন রশ্মি হচ্ছে, এই যে রশ্মিটা ফিরে আসছে, এই রশ্মি তো অপসারী হচ্ছে, এ তো কোথাও মিলবে না, এ তো পরে পরে বেড়ে যাবে, গ্যাপ বেড়ে যাবে, তাহলে পেছনে গিয়ে মিলছে। ঠিক, তো এফ আর পির মাঝে যদি থাকে, এফ এবং পি এর মধ্যে, এফ এবং পি এর মধ্যে যদি থাকে তাহলে ছবি পড়েছে ওই পাশে, ওই পাশে আয়নার পেছনে, দর্পণের পেছনে, দর্পণের পেছনে পড়েছে, তাহলে দর্পণের পেছনে যদি পড়ে সেটা কি হয়ে যাবে আমাদের অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব হবে। এবার এ সোজাও পড়েছে, তার মানে সমশীর্ষ, একই দিকে শীর্ষ, একই দিকে মাথা, আর বিবর্ধিত বড় হবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন কেসটা, এইটা ইম্পর্টেন্ট, তোমাদের বইতে যেটা দেওয়া আছে যেটাতে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর তোমাদের বইতে এটা দেওয়া আছে, আর অসীম দূরত্বে, এই তিনটে তোমার বইতে দেওয়া আছে যে কখন সৎ প্রতিবিম্ব তৈরি হয়, কখন অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। সো তোমাকে এটা খেয়াল রাখতে হবে, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে একটা কেসেই অসৎ প্রতিবিম্ব তৈরি হয় যখন অবতল দর্পণকে কাছে আনবে, এইটা অবতল দর্পণ, একে যখন কাছে আনবে তখনই তুমি কি করবে, এর এর অসৎ প্রতিবিম্ব দেখতে পাবে, আর সোজা ছবি দেখতে পাবে, সোজা ছবি দেখতে পাবে, আর অসৎ প্রতিবিম্ব মানে এর মধ্যেই ছবি দেখতে পাবে। বাকি কেসে এর সব সময় পর্দাতেই ছবি পড়বে। ঠিক, কিন্তু আমি যদি অবতল উত্তল দর্পণ নিতাম, খেয়াল করো, উত্তল দর্পণ যদি নিতাম, উত্তল দর্পণের প্রত্যেক ক্ষেত্রেই মানে গাড়ির যে সাইডের যে কাজ আছে তার প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, উত্তল দর্পণের প্রত্যেক ক্ষেত্রেই অসৎ প্রতিবিম্ব। সেই জন্য উত্তল দর্পণকে আমরা কি করি, গাড়ির সাইডে গাড়ি দেখার জন্য সাইড ভিউ মিরর হিসেবে ব্যবহার করি। পাশের পেছনের আমরা ছবি দেখার জন্য, যে কোনো যানবাহনের পেছনে
কোন গাড়ি আসছে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা কি করি, আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। সো এখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, ক্ষুদ্র ছবি তৈরি হবে। ক্ষুদ্র প্রতিবিম্ব মানে, ক্ষুদ্র প্রতিবিম্ব হচ্ছে মানে আমি ছোট্ট একটা আয়নার মধ্যে পুরো পেছনের অনেকটা জায়গা দেখতে পাবো, পেছনের অনেকটা জায়গা জুড়ে দেখতে পাবো, সেটাকে বলা হয় দৃষ্টিক্ষেত্র। দৃষ্টিক্ষেত্র। তো তোমাদের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তল দর্পণকে কেন আমরা যানবাহনে পেছনে দেখার জন্য ব্যবহার করি? সো প্রথম অ্যান্সার হবে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সেই অসৎ প্রতিবিম্ব ক্ষুদ্র তৈরি হয় এবং সমশীর্ষ হয়। ক্ষুদ্র প্রতিবিম্ব যেটা সমশীর্ষ, উল্টো দিকে নয়, একই দিকে দেখা যায়, সমশীর্ষ তৈরি, সোজা দেখা যায়, ক্ষুদ্র ছবি দেখা যায়, অসৎ প্রতিবিম্ব দেখা যায়, আর পেছনের অনেকটা জায়গা জুড়ে দেখা যায়, মানে এর দৃষ্টিক্ষেত্র অনেকটাই বেশি, এর অনেক বড় দৃষ্টিক্ষেত্রের জন্য আমরা একে ব্যবহার করি। বোঝা গেল? তাহলে স্যার অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় সেভিং মিরর হিসেবে, দাড়ি কামানোর জন্য, চুলকে বড় বড় দেখানোর জন্য। এই যে হেয়ার আছে, এই যে দাড়ি, সেই দাড়ি কামানোর সেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয় এই জন্যই, কারণ এখানে কাছে আনলে বড় দেখাবে, সমশীর্ষ হবে, ঠিক? কিন্তু এ বড় দেখাতে পারে না, উত্তল বড় দেখাতে পারে না, কিন্তু অবতল বড় দেখাতে পারে। সেই জন্য ডেন্টিস্টরাও ইউজ করে এই আয়নাকে। সো অবতল দর্পণ ডেন্টিস্ট ইউজ করে, সেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয়, এবং গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, অধিবৃত্তাকার দর্পণ যেটা আছে সেটা ব্যবহার করা হয়, ঠিক? তো গাড়ির হেডলাইট, ডেন্টিস্ট এবং সেভিং মিরর উত্তল দর্পণ, অবতল দর্পণ। অবতল দর্পণ, উত্তল দর্পণ গাড়ির যানবাহনের পেছনের দিকে দেখার জন্য এটা ব্যবহার করা হয়, উত্তল দর্পণ, ঠিক? আর কোথায় ব্যবহার করা হয়? স্ট্রিট লাইট, রাস্তায় যে আলো দেখানোর জন্য স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটে কিন্তু এটা ব্যবহার করা হয়। উত্তল দর্পণ রেখে দিলাম, তারপর সামনে একটা বাল্ব জ্বালিয়ে দিলাম, তাহলে কি হবে? এ অপসারী রশ্মি দেবে, অপসারী রশ্মি দেবে, রশ্মি কি হবে? ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়বে। তো স্ট্রিট লাইট হিসেবে ব্যবহার করা হয় ল্যাম্প পোস্টে, ল্যাম্প পোস্ট গুলোতে দেখবে সেখানে কি হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কিন্তু গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কোশ্চেন করতে পারে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ, কিন্তু স্ট্রিট লাইটে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে উত্তল দর্পণ এই জন্য ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণে প্রতিফলন হয়ে আমি যদি হেডলাইটের ফোকাসে, উত্তল দর্পণের ফোকাসে যদি আলোক উৎস রেখে দিই, প্রতিফলনের ফলে সমান্তরাল একটা রশ্মি পাওয়া যাবে। তো রাস্তায় যখন গাড়ি চলবে আমাদের খুব তীব্র আলো চাই, সেই তীব্র আলো সমান্তরাল রশ্মি থেকেই পাবো, ঠিক? কিন্তু যখন আমরা স্ট্রিট লাইট হিসেবে ব্যবহার করছি আলোকে, সেই আলো কি হবে? ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা জুড়ে আলোর দরকার পড়ে, ঠিক? তো সেজন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, ঠিক? এবার তিনটে দর্পণের শনাক্তকরণ, তিনটে আলাদা দর্পণ আমরা কিভাবে বুঝবো? আমি তোমাকে তিনটে দর্পণ দিলাম, উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ। তাদেরকে আলাদা করব কি করে? তো যখন আলাদা করব আমি কি করবো? তিনটে দর্পণকে কাছে নিয়ে আসবো, দিয়ে নিজের মুখ দেখছি বা অন্য কোনো দেখছি, আমি একদম কাছে নিয়ে আসছি, দিয়ে তিনটে দর্পণকে দেখছি। যদি সমান আকারের ছবি তৈরি হয় তাহলে সেটা সমতল দর্পণ হবে। যদি একটাতে, তিনটেতেই সমশীর্ষ তৈরি হবে, একই দিকে সোজা ছবি দেখতে পাবো কাছে আনলে, যেটাতে বড় দেখতে পাবো সেটা উত্তল দর্পণ হবে, যেটাতে ছোট দেখতে পাবো সেটা অবতল দর্পণ হবে, যেটাতে সমান আকারের ছবি দেখতে পাবো সেটা যেটাতে বড় দেখতে পাবো, যে দর্পণে বড় দেখতে পাবো সেটা অবতল দর্পণ হবে, যে দর্পণে ছোট দেখতে পাবো সেটা উত্তল দর্পণ হবে, আর যে দর্পণে আমরা সমান দেখতে পাবো সেটা সমতল দর্পণ। তো সমতল দর্পণে সমান দেখতে পাবো, সমান আকারের প্রতিবিম্ব দেখতে পাবো, উত্তলে কি হবে? ছোট দেখতে পাবো, অবতল দর্পণে বড় দেখতে পাবো। সো এই কোশ্চেনটা বা এই অ্যান্সার, এই থিওরিটা মনে রাখবে। তো আজকে এই পর্যন্ত থাকবে, প্রতিফলন শেষ করলাম। এরপরে আমরা কিন্তু কোশ্চেন বা আমাদের যে প্রতিসরণ আছে এরপরে সেই প্রতিসরণ করব। তো পড়তে থাকো, নোটস বানাতে থাকো, একদম মানে ফিল করে পড়ো, অভিজ্ঞতা মানে অনুভব করে পড়ো, তাহলে মনে থাকবে। কারণ অনুভব করা জিনিস কোনোদিন তুমি সহজে ভুলতে পারবে না, মুখস্থ করলে কিন্তু ভুলে যাবে। তো মুখস্থ নয়, অনুভব করেই পড়তে হবে। থ্যাংক ইউ।